তোর বাপ ট্রিপল এইচ তোর জন্য সবকিছু করতেছে, তারপরেও তুই আমার জায়গায় আসতে পারিসনি আর কখনো পারবিও না। বাহ, এ কি বললো রোমান। সেথ রলিন্স এবং রোমান রেইন্সের গল্প তো এবার অন্য লেভেলে পৌঁছে গেছে। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকে মানডে নাইট রয়ের শোটা অফিসিয়ালি কিক অফ করে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার এবং তার সাথে ছিল পল হেইম্যান। দুজনেই রিং এর মধ্যে আসে, আর আজকে শুরুতেই ব্রক লেসনার যে পরিমাণে রিয়াকশন পেয়েছে এক কথাই অসাধারণ ছিল। তো দুজনেই রিং এর মধ্যে আসে। পল হেইম্যান শুরুতেই ব্রক লেসনারকে নিয়ে একটা ধামাকা ইন্ট্রো দিয়ে দেয়। আর একটা বিষয়, পল হেইম্যান এবং ব্রক লেসনার কিন্তু সাথে করে আজকে বেশ কয়েকটা পুলিশ নিয়ে এসেছিল। মানে পল হেইম্যান বিষয়টাকে এরকম করে বলে যে ওবা ফেমি হলো একজন খারাপ মানুষ বা একজন ডেঞ্জারাস মানুষ। ওবা যদি এখানে আসে তাইলে সে পল হেইম্যান এবং ব্রক লেসনার দুজনকেই বাজিয়ে দিতে পারে। এর জন্য নিজেদের সেফটির জন্য মূলত পল হেইম্যান এবং ব্রক লেসনার সাথে করে বেশ কয়েকটা পুলিশ নিয়ে এসেছে। এটা হলো অ্যাকচুয়াল বিষয়। আর পল হেইম্যান এই বিষয়টাও জানায় যে ওবা যদি এখন বা আজকে পল হেইম্যান এবং ব্রক লেসনারের 100 হাতের মধ্যেও আসে তাহলেও ওবাকে গ্রেফতার করা হবে, এরকম একটা সিস্টেম পল হেইম্যান করে এসেছে। তো এরপরে পল হেইম্যান ওবা ফেমিকে নিয়েই কথা কন্টিনিউ করে। সে বলে যে ওবা ফেমি হলো একজন বোকা মানুষ। কারণটা হলো সে 2026 সালের কিং অফ দ্য রিং টুর্নামেন্টের উইনার। সে কিং হয়েছে, সে চাইলেই কিন্তু সামার স্লামে যে কোনো একজন চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে পারত, সে কিন্তু চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেতে পারত। তবে সে কি করেছে, সে কিন্তু ব্রক লেসনারের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে। এতে করে বোঝা যায় যে ওবার মাথার মধ্যে শুধুমাত্র ব্রক লেসনারের বিষয়টাই ঘোরপাক খাচ্ছে। ওবা সবসময় শুধুমাত্র ব্রক লেসনারকে নিয়েই ভাবতেছে। আর পল হেইম্যান এটাও বলে যে সত্যি কথা বলতে আমিও ব্রক লেসনার এবং ওবা দুজনকে নিয়েই ভাবতেছি। কারণটা হলো ব্রক লেসনার যখন কাউকে একবার ধ্বংস করার সিদ্ধান্ত নেয় তখন সে কিন্তু শুধুমাত্র এই কাজটাই করে। তাই হেল ইন আ সেল ম্যাচের মধ্যে সামারস্লামে ওভার যে কি অবস্থা করবে ব্রক লেসনার, এই বিষয়টা নিয়ে মূলত পল হেইম্যান ভাবতেছে। এক কথায় বলতে গেলে পল হেইম্যান মূলত এখানে এটাই বলে যে সামারস্লামে হেল ইন আ সেল ম্যাচের মধ্যে ব্রক লেসনার ওবাকে একেবারে ডিস্ট্রয় করে দিবে। এটা বলে পল হেইম্যান এবং ব্রক লেসনার সেখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক সেই সময় মিউজিকটা হিট হয়ে যায় ওবা ফেমির। ওবা ফেমি গুটি গুটি পায়ে রিংয়ের মধ্যে আসে এবং শুরুতেই সে জানিয়ে দেয় যে দেখো, আমি এখানে ফাইট করার উদ্দেশ্যে এসেছি, তবে তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি, তোমরা এখানে কি নাটকবাজি করতেছো, এখানে কি চলতেছে এই বিষয়টা আমাকে এক্সপ্লেন করো, এই বিষয়টা আমাকে বুঝাও। তখন পল হেইম্যান পুলিশদেরকে বলে যে দেখো, ওবা নিয়ম ভেঙেছে, সে আমাদের কাছাকাছি চলে এসেছে, তাই তোমরা ওবাকে ধরে ফেলো। তো পুলিশ কিসের ওবাকে ধরবে? ওবা একটা পুলিশকে ধরে রিংয়ের বাইরে ছুঁড়ে মারে, আর বাকি দুইটা পুলিশকে ধরে দুইটা ডাবল জোক স্ল্যাম মারে এবং 4 নাম্বার পুলিশকে আবারও ধরে রিংয়ের বাইরে ছুঁড়ে মারে। আর ততক্ষণে পল হেইম্যান এবং ব্রক লেসনার কিন্তু র্যাম্পের ওপরে চলে গেছে। তখন ওবা ব্রক লেসনারের উদ্দেশ্যে বলে যে হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম যে এই বিস্ট আর আগের বিস্ট নাই, এই বিস্ট শুধুমাত্র পালায়, শুধুমাত্র দৌড়ে বেড়ায়। তবে হেল ইন আ সেল ম্যাচের মধ্যে সামারস্লামে তুমি পালাতেও পারবে না, কোনো চিটিংগিরি, কোনো শয়তানি, কোনো লোভলো কোনো কিছুতেই কাজ হবে না, সেখানে আমি তোমাকে একেবারে ডিস্ট্রয় করে দিব, এরকম করে ওবা ব্রক লেসনারকে বলে। তারপরে ব্রক লেসনার এবং পল হেইম্যান সেখান থেকে চলে যায়। এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়। তো সেগমেন্টটা মোটামুটি আমার কাছে বেশ ভালো লাগছে। তবে বারে বারে ওই যে ব্রক লেসনার পালাচ্ছে এই বিষয়টা কেন জানি এখন এসে আমার কাছে আর পছন্দ হচ্ছে না। এরপর আমরা ইও স্কাই এবং রক্সান প্রেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ভালো একটা ম্যাচ ছিল, বলা যায় যে হাই ভোল্টেজ একটা ম্যাচ হয়েছে। মানে তারা ম্যাচের মধ্যে যে অসাধারণ কিছু করেছে বিষয়টা এরকম না, তবে এই ম্যাচের সময় ক্রাউডদের যে পরিমাণ রিয়াকশন, ফ্যান্সরা যেভাবে ইও স্কাই এবং রক্সান প্রেজের প্রতি সাপোর্ট দিয়েছে এই ম্যাচের মধ্যে, মনে হচ্ছিল যে তারা অসাধারণ কিছু করতেছে এই ম্যাচের মধ্যে। অবশ্য তারা এই ম্যাচের মধ্যে ভালো রেসলিংও করেছে। পার্সোনালি ম্যাচটাকে আমার কাছে বেশ ভালো লেগেছে।
এই ম্যাচ চলাকালীন সময় রিং সাইডে যেহেতু লিভ মর্গান এবং রাকেল রড্রিগেজ ছিল, তারাও কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি ঝামেলা করেছে। তবে শেষ পর্যন্ত ইও স্কাই কিন্তু রক্সেন প্রেসকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে রাকেল রড্রিগেজ, লিভ মর্গান এবং রক্সেন প্রেস তিনজনে মিলে আবারও ইও স্কাইয়ের ওপরে অ্যাটাক করে। ইও স্কাইকে সেভ করার জন্য সেখানে চলে আসে সোলরুকা এসে প্রথমের দিকে ফাইট করলেও রাকেল রড্রিগেজ কিন্তু শেষ পর্যন্ত সোলরুকাকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। এরপরে সবাই মিলে ইও স্কাইকে মারে, চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়েও কিন্তু ইও স্কাইকে মেরে মুড়ে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে। লাইক গত সপ্তাহে যেরকমটা হয়েছিল, আজকেও একই রকম একটা এন্ডিং আমাদেরকে দেখানো হয়েছে। তবে আবারও বলতেছি, ইও স্কাই এবং রক্সেন প্রেসের মধ্যে যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল। এরপর আসে দ্য ভিশনের সেলিব্রেশন সেগমেন্ট। ব্রন বেকার, অস্টেন থিওরি, ম্যাকজিন ডুপ্রি এবং লোগান পল চারজনের রিংয়ের মধ্যে আসে। অডিয়েন্সরা ভালো মতো এখানে বুটু দিয়েছে। এখানে দ্য ভিশন মূলত ঠিকঠাকভাবে কথা স্টার্ট করতেই পারে না, মানে তারা সেরকমভাবে কথা বলেও না। ম্যাকজিন ডুপ্রি এখানে কথা বলার সুযোগ পায়, তবে এখানে ফ্যান্সরা এত পরিমাণে বু করেছে ম্যাকজিন ডুপ্রিকে, আমার এখানে জাস্ট ডমিনিক মিস্টেরিওর কথা মনে হচ্ছিল। লাইক আগে যে রকমের রিয়াকশন পেত ফ্যান্সদের কাছ থেকে ডমিনিক মিস্টেরিও, তার থেকেও ভয়ঙ্কর রকমের রিয়াকশন আজকে ম্যাকজিন ডুপ্রি পেয়েছে। তো এখানে চলে আসে আবার আলফা একাডেমি, মানে ওটিস এবং আকিরা তুজাওয়া চলে আসে। তো আকিরা তুজাওয়া এখানে কান্না স্বরে বলে যে, ম্যাকজিন আমরা কি তোমার সাথে একটু কথা বলতে পারি? তো ম্যাকজিন ডুপ্রি এখানে লোগান পল, অস্টেন থিওরি এবং ব্রন বেকারকে বুঝিয়ে রিং থেকে বের করে দেয়। আকিরা তুজাওয়া এবং অটিস রিংয়ের মধ্যে আসে। তো এখানে তারা মূলত ম্যাকজিনকে বোঝানোর চেষ্টা করে অটিস মূলত একটু ইমোশনাল হয়ে গেছে, সে হয়তোবা মনে মনে ম্যাকজিন ডুপ্রিকে পছন্দ করতো, এরকম টাইপের একটা বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে আবার অস্টেন থিওরি মজা করে, ব্রন বেকার মজা করে, লোগান পল মজা করে। তো তারা আবার রিংয়ের মধ্যে চলে আসে। একটা পর্যায়ে অস্টেন থিওরি যখন একটু বেশি মজা করে, তখন এদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এখানে ওটিসকে আজকে যে পরিমাণে বুকিং দেওয়া হয়েছে, এক কথায় মারাত্মক ছিল। মানে সে একাই অস্টেন থিওরি এবং ব্রন বেকার দুজনকে বলা যায় যে ডিস্ট্রয় করে দিয়েছে। শেষে গিয়ে এমন একটা সিকোয়েন্স আসে যে অস্টেন থিওরিকে মূলত ওটিস একেবারে শেষই করে দিবে, এরকম একটা অবস্থা। ঠিক সেই সময় ম্যাকজিন এসে অটিসকে বুঝায় যে এটা করা যাবে না, সে একটা কিসিং টাইপ মোমেন্টে নিয়ে যায়। ঠিক এই ফাঁকে পেছন থেকে অস্টেন থিওরি লোবলো করে দেয় ওটিসকে, দেন আকিরা তুজাওয়াকে স্পিয়ার, ওটিসকে ভয়ঙ্কর একটা স্পিয়ার, সবাই মিলে মেরে মুড়ে একেবারে ডিস্ট্রয় করে দেয়। মানে এই যে ইমোশনাল একটা ডায়লগ ছিল ম্যাকজিন ডুপ্রি বা একটা ভূমিকা ছিল, এটা মূলত ছিল একটা সাজানো নাটক আলফা একাডেমিকে শেষ করার জন্য। সত্যি কথা বলতে এই সেগমেন্টটা কিন্তু পার্সোনালি আমি বেশ এনজয় করেছি, আমার কাছে বেশ ভালো লাগছে। আমি বলবো যে যারা আজকের শো দেখেননি, অবশ্যই দেখে নেবেন। আজকের শোতে কিন্তু ধামাকা কিছুই ঘটে গেছে। এরপর আমরা জিমি উসোর একটা সেগমেন্ট দেখতে পাই। সে র্যাম্পের ওপর থেকেই নিজের কথা স্টার্ট করে। সে সোলো সিকাওয়াকে নিয়ে কথা বলে যে গত স্ম্যাকডাউনে তারা সোলো সিকাওয়া এবং রয়াস্কিস দুজনকেই বাজিয়ে দিয়েছে। তো সে এখানে সোলো সিকাওয়াকে আবারও ডাকে যে যদি আবারও মার খাওয়ার ইচ্ছা থাকে বা কোনো নটাঙ্কি থাকে, তাইলে এখানে চলে আসো, তোমাকে আরও একবার বাজিয়ে দিই, এরকম করে মূলত জিমি উসো বলে। আর এখানে সে এই বিষয়টাও মেনশন করেছে যে গত স্ম্যাকডাউনে তারা শুধুমাত্র জিমি উসো, সোলো সিকাওয়া এবং রয়াস্কিসকে পিটাইনি, বরং জিমি উসো রয়াস্কিসকে হারিয়েছে। এই বিষয়টা এখানে জিমি উসো মেনশন করে। আর এটা বলতেই পেছন থেকে রয়াস্কিস এসে জিমি উসোর উপরে অ্যাটাক করে দেয়। সেখানে অফিসিয়াল সিকিউরিটি গার্ড এবং অ্যাডাম পিয়ার্সও আসে। অ্যাডাম পিয়ার্স এসে জিমি উসো এবং রয়াস্কিসের মধ্যে সেখানেই একটা ম্যাচ অফিসিয়াল করে দেয়। তো জিমি উসো এবং রয়াস্কিসের মধ্যে ম্যাচ চলতেছিল। রয়াস্কিস জিমি উসোর উপরে বেশ ভালো মতোই ডমিনেট করতেছিল। তো এই ম্যাচ চলাকালীন সময়ে আমাদেরকে দেখানো হয় যে একটা কারে করে জেকা ফাটু আজকের শোতে আসে বা আজকের এরিনাতে আছে। আর এখান থেকেই সে একেবারে মানে ব্যাক স্টেজ থেকে সে সরাসরি একেবারে রিংয়ের মধ্যে চলে এসে রয়াস্কিসের উপরে অ্যাটাক করে দেয়, রয়াস্কিসকে ইচ্ছা মতো বাজায়। এরপরে সে স্টিল চেয়ার তার গলায় আটকে একটা হিপ অ্যাটাকের জন্য যায়। ঠিক সেই সময় সেখানে চলে আসে সোলো সিকাওয়া এসে এখানে বলে যে আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, তো আমি আবারও ফ্যামিলিতে জয়েন করলাম। এটা বলে সে উইথ ওয়ান সাইন দেখাতেই সে তার স্পাইক সাইন করে দেয় এবং জিমি উসোকে একটা সামন স্পাইক মারে।
তো এরপরে আবার জেকা ফাটু রয়াস্কি সোলোসিকাওয়া দুজনকেই মারে, টঙ্গেন ডেড গ্রিপে নেয়। সেখানে আবার স্টিল চিয়ার নিয়ে চলে আসে এলএ নাইট, আর এলএ নাইট আসার পরে সে আজকে জিমি উসো এবং জেকা ফাটুকে মেরেছে। তো বিষয়টা এরকম হয় যে জেকা ফাটু এবং জিমি উসো তারা আজকে পালাতে বাধ্য হয় বা রিংয়ের মধ্যে আর যায় না। তো রিংয়ের মধ্যে এলএ নাইট, রয়াস্কিজ এবং সোলোসিকাওয়া থাকে, আর রিংয়ের বাইরে থেকে যায় জিমি উসো এবং জেকা ফাটু। তো এলএ নাইট এখানে এই বিষয়টা বলে যে রিংয়ের মধ্যে আমরা 3 জন আছি, রিংয়ের বাইরে তোমরা 2 জন, তোমাদের সঙ্গে জয়েন করবে জে উসো। সামারস্লামে আমাদের মধ্যে একটা ম্যাচ হবে, 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। তো এই ম্যাচটা এখনো হয়তোবা অফিসিয়াল করা হয়নি, তবে অফিসিয়াল হয়ে যাবে। আমরা এই 6 জনের মধ্যে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ সামারস্লামে দেখতে পাবো। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়। এরপর আমরা বেইলি এবং লায়রা ভ্যালকেরিয়ার মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। তেমন ইম্পর্টেন্ট কোনো সেগমেন্ট ছিল না। এখানে মূল বিষয়টা হলো বেইলি মূলত লায়রা ভ্যালকেরিয়াকে বলে যে তোমার জন্য আমি এত কিছু করলাম, অথচ তুমি ওর সঙ্গে বেইমানি করলে। লায়রা বলে যে তোমার জন্যই আমার ভালো কিছু হচ্ছিল না। দেন বেইলি এখানে জানায় যে সে অ্যাডাম পিয়ার্সের সঙ্গে কথা বলেছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। এবার আমরা বেইলি এবং লায়রা ভ্যালকেরিয়ার মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো বেইলি সেখান থেকে চলে যাচ্ছিল, পিছন থেকে লায়রা ভ্যালকেরিয়া বেইলির ওপরে অ্যাটাক করে, বেইলি ফাইট ব্যাক করে, দেন লায়রা আবারও বেইলিকে মেরে শেষ পর্যন্ত সেই আপার হ্যান্ড নিয়েছে। তো এরকম টাইপের একটা সেগমেন্ট। তবে এখানে মূল যে বিষয়টা আমি জানতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হলো বেইলিকে কেন জানি আজকে একটু বেশি সুন্দর লাগতেছিল। এখন বেইলি হঠাৎ করেই বেশি সুন্দর হয়ে গেছে, নাকি অনেকগুলো দিন অনেকগুলো বছর সিঙ্গেল থাকার জন্য আমারই চোখের কোনো সমস্যা হইলো? একটু কমেন্টে জানিয়ে দিয়েন তো। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে তার ভিশনকে দেখানো হয়। সেখানে ভিশনের সঙ্গে পল হেমেনের দেখা হয়ে যায়। অস্টেন থিওরি পল হেমেনকে বলে যে তুমি কি খুশি? পল হেমেন বলে যে আমি খুশি। অস্টেন থিওরি বলে যে তুমি কি প্রাউড ফিল করতেছো? পল হেমেন বলে যে হ্যাঁ, আমি অনেক অনেক বেশি প্রাউড ফিল করতেছি তোমাদেরকে নিয়ে। তো ব্রন বেকারকে বলে যে হ্যাঁ, এখন তোমাকে দেখে ব্রন বেকার বলে মনে হচ্ছে। লোগান পলকে বলে যে তুমি কনর ম্যাকগ্রেগরের থেকেও দ্রুত রিকভার করতেছো। অস্টেন থিওরিকে বলে যে তোমাকে ম্যাগজিনের সঙ্গে বেশ ভালো মানাচ্ছে, ম্যাগজিন রুপিরও প্রশংসা করে। তখন এসে অস্টেন থিওরি পল হেমেনকে বলে যে তাইলে আমাদের মধ্যে সব সমস্যা কি ঠিকঠাক, আমরা কি আবারও একসাথে হয়ে গেলাম? তখন পল হেমেন ধুত বলে সেখান থেকে চলে যায়, মানে পাত্তা দেয় না। প্রথমে পাম টাম দিয়ে ফুলে তোলে, এরপরে ঠুস করে বেলুনটা ফুটে দিয়ে সেখান থেকে চলে যায়। তো বেশ ভালো লেগেছে এই সেগমেন্টটা আমার কাছে। আমি বিষয়টা ঠিক বুঝতেছি না যে পল হেমেন কি ভিশনের সঙ্গে আছে না গেছে, না আছে না গেছে। এই বিষয়টা নিয়ে আমি সত্যি বলতে একটু কনফিউশনে ভুগতেছি। দেখা যাক যে এই গল্পটা বা এই যে জিনিসটা বা এই অ্যাঙ্গেলটা যে কোম্পানি আমাদেরকে দেখাচ্ছে, এই বিষয়টা কোথায় গিয়ে লিড করে। তবে ইন্টারেস্টিং কিছু একটা ঘটবে বলে পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে। এরপর আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দেখতে পাই 7 জন সুপারস্টারের মধ্যে। এটা ছিল মূলত একটা 7 ম্যান গন্টলেট ম্যাচ। এই ম্যাচের নিয়ম ছিল এরকম যে 2 জন মানুষ ম্যাচটা স্টার্ট করবে, একজন এলিমিনেট হয়ে যাবে, আরেকজন আসবে, আরেকজন এলিমিনেট হয়ে যাবে, আরেকজন আসবে, শেষ পর্যন্ত যে টিকে যাবে সেই মূলত হবে নাম্বার 1 কন্টেন্ডার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো ডমিনিক মিস্টিরিও এবং জো হেনরি ম্যাচটা স্টার্ট করে। ঠিকঠাক একটা ম্যাচ ছিল। জেডি ম্যাকডোনা বেশ ভালো মতোই ঝামেলা করে, যার জন্য ডমিনিক এখানে জো হেনরিকে এই ম্যাচের মধ্যে এলিমিনেট করে দেয়। এরপরে সেখানে আই থিঙ্ক জিভান ইভান্স আসে। তো জিভান ইভান্স এবং ডমিনিক মিস্টিরিও এরাও বেশ মোটামুটি ভালোই পারফর্ম করেছে। জেডি ম্যাকডোনা এখানেও ঝামেলা করে। একটা পর্যায়ে সেখানে চলে আসে ডেনহাউজেন। তো ডেনহাউজেন এসে এখানে ডমিনিক মিস্টিরিওকে কার্স করে, তবে পায়রোটা অন্য পাশে ফটে। তবে জেডি ম্যাকডোনা মূলত ডেনহাউজেনের উপরে অ্যাটাক করার জন্য যায়, আর এটারই অ্যাডভান্টেজ নিয়ে মূলত জিভান ইভান্স ডমিনিক মিস্টিরিওকে এলিমিনেট করে দেয়। এরপরে আসে ড্রাগন লি এবং জিভান ইভান্সের মধ্যে যেই ফাইটটা হয়েছে, এটা এক কথায় অসাধারণ ছিল। বিশেষ করে টাইম কিপার এরিয়াতে এই দুজনের মধ্যে যে ফাইটটা হয়েছে বা জিভান ইভান্স যে একটা ড্রাইভ মেরেছে, এটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। ড্রাগন লিও এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে, তবে শেষ পর্যন্ত জিভান ইভান্স কিন্তু ড্রাগন লিকে এলিমিনেট করে দেয়। এরপরে সেখানে চলে আসে রুসেভ এখানে কিন্তু জিভান ইভান্সের পরে অনেক বেশি ডমিনেট করেছে। আই থিঙ্ক 5 বার সে কিন্তু অ্যাকুলিট লক করে জিভান ইভান্সকে। 4 বার তো সে নিজেকে কোনো মতে সার্ভাইভ করে নেয়, সে ফাইট ব্যাক করে, তবে শেষের বার সে আর পারে না, শেষ পর্যন্ত পাস আউট হয়ে যায়, যার জন্য এখানে জিভান ইভান্সও এলিমিনেট হয়ে যায়।
এরপরে সেখানে আসে চ্যাট গেবল এসে বেশ কয়েকটা সুপ্লেক্স এবং অ্যাঙ্গেল লক করে নাকি রোল আপ করে আই থিঙ্ক কিছু একটা হবে, সে রুসেফকে এলিমিনেট করে দেয়। তবে এলিমিনেট করার পরে রুসেফ কিন্তু চ্যাট গেবলকে আবারও অ্যাকুলিটে নেয়, বেশ অনেকটা সময় রেখেছে। শেষে সেখানে চলে আসে ইথান পেজ এবং চ্যাট গেবলের মধ্যে ফাইট হয়। শেষ পর্যন্ত ইথান পেজকে চ্যাট গেবল অ্যাঙ্গেল লকের মাধ্যমে হারায় এবং সে হয়ে যায় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার। সেখানে চ্যাম্পিয়ন পেন্টা আছে, দুজনের মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পেয়েছি। এই দুজনের মধ্যে মানে পেন্টা এবং চ্যাট গেবলের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সামারস্লামে একটা ম্যাচ অফিসিয়াল হয়ে যায়। তো আই থিঙ্ক এবার সামারস্লামে চ্যাট গেবলকে আইসি চ্যাম্পিয়নও করা হবে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো আজকের রয়ের মেইন ইভেন্টে আমরা রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট দেখতে পাই। তো প্রথমে রিংয়ের মধ্যে আসে ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্স। তো রোমান রেইন্স এসে সবাইকে দিয়ে নিজেকে অ্যাকনলেজ করায় এবং সে চেয়ারে বসে পড়ে। এরপরে সেখানে আসে সেথ রলিন্স। তো সবাই মূলত সেথ রলিন্সের মিউজিকটা গাইতেছিল। তো সেথ রলিন্স একটু মজা করে রোমান রেইন্সকে বলে যে তোমার হয়তো বা খারাপ লাগতেছে যে সবাই আমার মিউজিকটা কত সুন্দর করে গাইতেছে। তো এরপরে সেখানে আবার ওটিসি চ্যান্ট শুরু হয়ে যায়। তো রোমান রেইন্স একটু ভাব নেয় যে দেখ আমার নামেও চ্যান্ট হইতেছে, এরকম টাইপের একটা বিষয়। তো এরপরে সেথ রলিন্স আর নতুন করে কোনো নাটক করে না, সে আস্তে করে কন্ট্রাক্টটা সাইন করে দেয় এবং রোমান রেইন্সকে বলে যে রেসলম্যানিয়া থেকে এখনো পর্যন্ত আমার এই চ্যাম্পিয়নশিপটা তুমি সুরক্ষিতভাবে রেখেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সামারস্লামে তোমার কাছ থেকে এই চ্যাম্পিয়নশিপটা আমি আবারও নিয়ে নিব, এটা বলে সেথ রলিন্স সেখান থেকে চলে যাচ্ছিল। তো রোমান রেইন্স এখানে সেথ রলিন্সকে পেছন থেকে ডাক দিয়ে বলে যে বাস হয়ে গেছে, কন্ট্রাক্ট সাইন করে দিলে আর পালাচ্ছ? আচ্ছা ধরে নিলাম যে সামারস্লামে তুমি আমাকে হারাবে, তুমি নতুন চ্যাম্পিয়ন হবে, তারপরে কি হবে? কিছুদিন পরে তুমি আবারও ইনজুরিতে পড়ে যাবে, আর এটা কিন্তু প্রত্যেকটা বারই হয়, আর এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। সবাই তো আর নাম্বার 1 হবার, সবাই তো আর টপ পজিশনে থাকার যে প্রেশার বা চাপ, এটা তো আর সহ্য করতে পারে না। তো এটা শোনার পরে তো সেথ রলিন্সের মাথার মুথা আওলায় যায়, সেথ রলিন্স আর থাকতে পারে না। সেথ রলিন্স রিংয়ের মধ্যে আসে এবং রোমান রেইন্সকে বলে যে তুমি কি বলতেছিলে এটা আবারও বলো, আমি শুনতেছি, আমি কোথাও যাচ্ছি না। তো রোমান রেইন্স এরপরে সেথ রলিন্সকে বলে যে দেখো আমি হলাম নাম্বার 1 আর তুমি হলে নাম্বার 2, তুমি কেন নাম্বার 2 এবার এই বিষয়টা বলি। দেখো তোমার চ্যাম্পিয়ন হবার জন্য মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসের প্রয়োজন হয়, আর এটা পাবার জন্য তোমার ফেক ইনজুরির নাটক করা লাগে। আর তোমার কি মনে হয় যে এরকমের মানুষ নাম্বার 1 হতে পারে, কোম্পানির টপ পজিশনে থাকতে পারে? অবভিয়াসলি নো। আর তাছাড়া তোমার বাবা ট্রিপল এইচ তোমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে, তারপরেও কিন্তু তুমি আমার জায়গায় আসতে পারোনি, আর কখনো আসতে পারবেও না। তুমি নাম্বার 2, তুমি অলওয়েজ নাম্বার 2 থাকবে, আমি নাম্বার 1, অলওয়েজ আমি নাম্বার 1ই থাকবো, আর এর জন্য তুমি আমাকে এখন অ্যাকনলেজ করো। তো এটা বলে রোমান রেইন্স মূলত তার মাইক্রোফোনটা ড্রপ করে দেয়। সেথ রলিন্স আবার রোমান রেইন্সকে বলে যে দেখো আমি তোমার মতো না, আমি তোমার মতো হতেও চাই না, আমি যেমন আছি আমি এমনই ভালো, আর তাছাড়া আমরা দুজনে মূলত একই রেসে ভাগতেইছি না, এটা মূলত সেথ রলিন্স বলে। সেথ রলিন্স বলে যে আমি যে জায়গায় আছি আমি এটার জন্যই অনেক ভালো, আমি হলাম দ্য ভিশনারি, আমি হলাম দ্য রিভলিউশনারি, আমি হলাম সেথ ফ্রিকিং রলিন্স। এটা বলেই সে রোমান রেইন্সের উপরে অ্যাটাক করে দেয়। এরপরে সে স্টম্পের জন্য যায়, তবে রোমান রেইন্স এখানে ফাইট ব্যাক করে একটা সুপারম্যান পাঞ্চ লাগিয়ে দেয়। এরপরে সে টেবিল সেট করে, মূলত সে একটা পাওয়ার বাম্প দেওয়ার জন্য চেষ্টা করে, তবে সেথ রলিন্স এখানে কাউন্টার করে মাইক্রোফোন দিয়ে রোমানের মাথার উপরে হিট করে, এরপরে একটা পেডিগ্রি মারে, একটা স্টম্প করে। এভাবেই মূলত আজকের মতো এই দুজনের সেগমেন্টটা শেষ হয়। তো এটা হলো গল্প, এটা না হলো ফিউড। এভাবে করে না সামারস্লাম হাইপ হবে, এরকম একটা ফিউড দিলে না মানুষ এরকম গল্প দেখতে চাইবে, সামারস্লাম দেখতে চাইবে। এটা না হলো সামারস্লামের মেইন ইভেন্ট। তুমি আমাকে কোথায় ফেস করতে চাও? সামারস্লামে চলো, আমাদের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ সেট হয়ে গেল। বুঝতে হবে ভাই রোমান রেইন্স আর সেথ রলিন্সের লেভেল, মানে এই ম্যাচটা কোন দিকে যাইতেছে, কত দূর পর্যন্ত যাইতেছে, এটা লেভেল কি
আর বাসুর কডি আর সিএম পাঙ্কের কি ম্যাচ, আমি কি বলবো, আপনারা নিজেরাই ডিফারেন্স দেখে নেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই মূলত আজকের শো শেষ হয়েছে। ওভারঅল আজকের শো, আজকের র আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।